স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। উচ্চশিক্ষার সুযোগ জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যায় সেই লক্ষ্য অর্জন করতে পেরেছে সেই বিশ্ববিদ্যালয়টি অনেকটাই। তবে ঢিমে তাল আর গুণগত মানে প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারেনি তারা। এসব নিয়ে আজকের আলোচনা জাতীয় বিশ্ববিদ্যালয়। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো খুলনা সরকারি বিএল কলেজের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী আবু তাহের প্রিন্স এবং বরিশাল সরকারি বিএম কলেজের একজন শিক্ষার্থীর অভিভাবক রহিমা সুলতান কাজল আপনাদের সঙ্গে। আপনাদেরকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত। অধ্যাপক ফায়েজ, আমি প্রথমেই আপনাকে জানতে চাইবো, যে বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল 1992 সালের একটি সিদ্ধান্তের মাধ্যমে, আজকে আবার সরকারি কলেজগুলিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আপনার কাছে সেই প্রতিষ্ঠাকালীন বিবেচনা এবং আজকের প্রেক্ষাপট কতটা যুক্তিযুক্ত মনে হয়? প্রথমেই বিবেচনা নিতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হবার পরে যে কলেজগুলো ওখানে অ্যাফিলিয়েটেড হলো তাহলে কিন্তু বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড ছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনারিওটাকে এনে তারপরে এখানে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হয় 1921 সালে, তখন অ্যাবসোলিউটলি নন অ্যাফিলিয়েটিং ক্যারেক্টার, রেসিডেন্সিয়াল এবং অ্যাবসোলিউটলি নন অ্যাফিলিয়েটিং ক্যারেক্টারের রূপ ধারণ করে অক্সফোর্ডের মডেলে এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল। তারপরে একটা অবস্থা আসলো যখন পাকিস্তান সৃষ্টি হলো, সে সময় ইস্ট পাকিস্তানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওইখানে আগে যে কলেজগুলো ছিল পাকিস্তান হওয়ার আগে, দেশ স্বাধীন হওয়ার আগে, তখন এরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে ছিল। এখন তারা আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত হলে ওদের অ্যাফিলিয়েটিং ক্যারেক্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসলো, নন অ্যাফিলিয়েটিং ক্যারেক্টার থেকে দূরে সরে আসলো। 1992 সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, স্বাভাবিকভাবেই এই আকাঙ্ক্ষাই সবার মধ্যে বিরাজ করছিল, এই এক্সপেকটেশন ছিল এবং এক্সপেকটেশন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো, নট কনস্টিটিউয়েন্ট কলেজ, কনস্টিটিউয়েন্ট হচ্ছে ভিন্ন ব্যাপার, অ্যাফিলিয়েটেড কলেজগুলো সবগুলো সম্পৃক্ত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এবং যেটা সঠিক ছিল বলে মনে করি, অবশ্যই সঠিক ছিল। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি কলেজগুলি আছে সেগুলিকে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে তার পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তটি কি আপনি সঠিক মনে করছেন? না, এটাকে অবশ্যই না। প্রথমেই বলবো এটার ডেঞ্জার একটা হচ্ছে কি, পাবলিকগুলোকে আমি আলাদা করে ফেলছি, প্রাইভেটগুলোকে আলাদা করে ফেলছি, একটা ওয়াইডেন করছি ডিভাইডটাকে, এটা সমীচীন হবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি চলে আসে আবার, তাহলে যে কারণে যে চলে গেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়েছিল, এটা তো থাকলো না। মাত্র 23 বছর হলো ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে। 23 বছর যথেষ্ট লম্বা টাইম স্প্যান না যে কনক্লুশন ড্র করার জন্য যে they should again come back to Dhaka University or for that matter any other public university. প্রফেসর হারুনুর রশিদ, আপনি এই বিষয়ে কি মনে করছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে অধ্যাপক ফায়েজ বললেন, আমি প্রশ্নটাকে যদি আরেকটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই, যে আপনি এবার বলছেন যে এবার শিক্ষার্থীরা সবার আগে পরীক্ষা দিবেন, অন্তত 6 মাস সেখানে আপনি সেভ করতে চান, সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য থেকে একটু সরে গিয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা বা নিজেই একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে চাচ্ছে কিনা? কারণ একজন শিক্ষার্থী তার পছন্দের বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা দিয়ে ভর্তি না হতে পারলেই কলেজে গিয়ে ভর্তি হবে, সেই লক্ষ্যেই আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, তৃণমূল পর্যায়ে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য। এ থেকে একটু সরে আসার চিন্তা আপনি করছেন কিনা স্যার? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। প্রথমে যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেই কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এক। দ্বিতীয়ত যে কথাটা আপনি বললেন যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এই লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এটাও কিন্তু সঠিক না। আসলে যেটা হলো, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মাননীয় উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন যে 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো কেন, যে সকল কলেজগুলোকে এর সাথে অ্যাফিলিয়েশন করে তারপরে এই বিশ্ববিদ্যালয়ে সেভাবে পরিচালিত হবে, এটাই ছিল তার লক্ষ্য উদ্দেশ্য। আপনি আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছেন যে উচ্চশিক্ষাটা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া
এবং সাধারণ পরিবারের যারা সন্তান তারাও যেন উচ্চশিক্ষার প্রতি অ্যাক্সেস থাকে, সেটা একটা লক্ষ্য এর পেছনে ছিল। এই লক্ষ্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পূরণ করেছে এই অর্থে যে আমাদের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ টারশিয়ারি লেভেলে যে শিক্ষার্থী যারা রয়েছে তার 70% কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর সাথে তারা অন্তর্ভুক্ত। কাজেই সারা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে 70% যদি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো কলেজের শিক্ষার্থী হয়ে থাকে, এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের কন্ট্রিবিউশন। এবং আমি মনে করি যে আমাদের জাতীয় যে শিক্ষানীতি এবং আমাদের যে সংবিধান, সেখানে যে সব অঙ্গীকার ব্যক্ত হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তার মধ্যেই রয়েছে, সেই পথ ধরেই কিন্তু অগ্রসর হচ্ছে। এখন যেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা এসএমএ ফায়েজ উনিও বলেছেন যে 23 বছর স্পান অফ টাইম, এর মধ্যে নিঃসন্দেহে আমরা মূল্যায়ন করব, কিন্তু আমাদের দেখতে হবে যে হোয়েদার দি ইনস্টিটিউশন অন দি রাইট ট্র্যাক। আমাদের সামনে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ ছিল কিন্তু দুটো, একটা হলো যে সেশন জট, আর একটা হলো শিক্ষার মান উন্নয়ন। সেশন জট এটা তো আমরা দেখলেই বুঝতে পারি, অঙ্ক কষলেই বোঝা যাবে যে সেশন জট আছে কি নাই। আর মান উন্নয়ন এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয়, রিলেটিভ বিষয়। এমনকি সেই মান উন্নয়নের কথা যদি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারন্যাশনাল অন্য একটা ইউনিভার্সিটি যদি জেএনইউর সাথে নিয়ে আসি, তখন তো তার মান নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি এবং কার কি পজিশন সেটা করতে পারি। 5000 ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটি কোথায় অবস্থান সেটা বুঝতে পারি। কাজে এটা যেটা বলছি একটা আপেক্ষিক রিলেটিভ ব্যাপার। কিন্তু সেটা যদি আমরা পরে আসি, আমি দায়িত্বভার গ্রহণ করেছি 2 বছর 2 মাস, এর মধ্যে আমি দুটো চ্যালেঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চিহ্নিত করেছি। একটা হলো সেশন জট, আর একটা হলো শিক্ষার মান উন্নয়ন। তো সেশন জট নিরসন এটা হলো আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। দেওয়ার কারণে আমি বিগত 2 বছরে আমি এবং আমাদের প্রশাসন, আপনি জানেন এবং উল্লেখ করেছেন যে আমরা একটি একাডেমিক ক্যালেন্ডার বা যেটাকে বলি আমরা ক্লাস প্রোগ্রাম ঘোষণা করেছি। অর্থাৎ 2013-14, 14-15, 15-16 এবং এখন থেকে যারা ভর্তি হবেন তাদের জন্য 3 বছরে স্নাতক, 4 বছরে অনার্স, এদের জন্য একদিনের সেশন জট থাকবে না। অর্থাৎ 13-14 সেশন যারা ভর্তি হয়েছে তাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা কিন্তু এই এপ্রিল মাসে শুরু হয়ে গেছে, অর্থাৎ 1 বছর। আমি আবার আপনাকে জানতে চাই স্যার, আমি শুধু ছোট করে এই মুহূর্তে জানতে চাই যে সরকারি কলেজগুলিকে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার যে কথাটা, সেটি কি স্যার আপনি সমর্থন করছেন বা এই মুহূর্তে প্রয়োজন মনে করছেন? যদি একবারে প্রয়োজন মনে করছেন, পয়েন্টেড এইভাবে যদি পয়েন্টেডটা প্রশ্ন করেন, তাহলে আমার পক্ষে তো উত্তর দেওয়া ভেরি ডিফিকাল্ট। এক আর একটা হলো কিছুটা বিব্রত বোধ করারও কারণ আছে। আমি যদি অন্যভাবে বলি, এটা কিন্তু সমর্থন করি বা করি না সেটা না, এটা যদি গভর্নমেন্টের কনসিডার্ড পলিসি হয়, ওপিনিয়ন হয়, সিদ্ধান্ত হয়, তাহলে আমি উপাচার্য হিসাবে আমি মনে করি আমি এবং আমাদের প্রশাসন যে কোনো সিদ্ধান্ত শিক্ষার স্বার্থে, জাতির স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে সেটা বাস্তবায়িত করার জন্য আমরা প্রস্তুত। এই ঘোষণা কিন্তু আমি আগেও দিয়েছি। কিন্তু মেইন যেটা হলো যে আমাদের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার পলিসি ইমপ্লিকেশনস, অর্থাৎ আমি হোয়েদার ইট উইল প্রমোট দি কজ, আমরা যে কারণে এটাকে করব সেটাকে প্রমোট করবে না ইট উইল বি আদারওয়াইজ, সেই সব বিষয়ে আমাদের চিন্তাভাবনা যথেষ্ট কারণ আছে বলেই কিন্তু এই ম্যাটারটা ওয়াজ রেফার ব্যাক টু ইউজিসি। ইউজিসিতে কমিটি হয়েছে এবং মাননীয় সচিব মহোদয় এখানে আছেন, সরকারি পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি তারা কিন্তু এটার উপর চিন্তাভাবনা করছেন। এবং অ্যাজ উই নো আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার যে শি ইজ এ লিডার উইথ ফোরসাইট এবং তিনি বিষয়গুলো ক্রিটিক্যালি দেখেন। কাজে আমি মনে করি না যে জাস্ট একটা সিদ্ধান্ত হয়ে গেল পরের দিনই ইমপ্লিমেন্টেশনে চলে যাবে। যেটা হলো যে এটা নিয়ে গতকাল আপনারা একটা অনুষ্ঠান করেছেন, আপনাদের অনুষ্ঠান আমি ফলো করেছি এবং সেখানেও কিন্তু বলা হচ্ছে যে বিষয়টা ভালো করে বুঝে স্টাডি করে তারপর শিক্ষার স্বার্থে আমাদের জন্য যেটা উত্তম, যদি এটাকে সরিয়ে না যদি উত্তম হয়, ডেফিনেটলি উইল গো ফর ইট। There is no denying. এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে স্যার? না, এখন পর্যন্ত আমি শুধু আই ক্যান স্পিক ফর ন্যাশনাল ইউনিভার্সিটি, রাইট? এবং সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এটা ভালো হবে না খারাপ হবে? আমি শুধু এইটা আসি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুটো চ্যালেঞ্জ, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, জাতির জন্য, শিক্ষার্থীর জন্য, একটা সেশন জট এবং একটা হলো শিক্ষার মান উন্নয়ন। সেশন জট আমি বলেছি যে 2013-14 যারা ভর্তি হয়েছে। তাহলে স্যার আমি আপনার কাছে আবার আসি স্যার, মানে আপনি মনে করছেন যে যেই শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন তাদেরকে নিয়েই আপনি যে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছেন, সেই ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী সেশন জট এবং শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব? নিঃসন্দেহে সম্ভব। আমি একটু মাননীয় সচিব জনাব নজরুল ইসলাম খান আপনার কাছে আসি যে মানে স্যার যা বললেন আমি আর রিপিট করতে চাই না। আপনি সচিব
কমিটিতে সচিব হিসাবে আপনি জানেন যে কমিটি হয়েছে, ইউজিসি এর যে কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনি কি মনে করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি কলেজগুলি যদি সরিয়ে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় তাহলে সেটা শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে কিনা? সেশন জট কমাতে? দেখুন, আমি আমাদের একজন বর্তমান এবং আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি মহোদয়ের দুইজনের সাথে আমি একমত। আমার মনে হচ্ছে যে খুব সুন্দর করে ওনারা বলেছেন, কিন্তু একটা জিনিস একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা পরিচালনা করছে বেশ 23 বছর যাবৎ। তাদের কিন্তু যত ভালোভাবেই করুক যত খারাপভাবেই করুক তাদের একটা কিন্তু অভিজ্ঞতা হয়েছে, একটা রিসোর্স তৈরি হয়েছে, কিন্তু একটা সম্পদ, কিন্তু এই ম্যানেজমেন্টটা করতে করতে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এই বিষয়টা, এই রিসোর্সটাকে নষ্ট করা ঠিক হবে না একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে যেখানে ছিল সেখানে থেকে কিছুদিন আমরা সরে এসেছি, সেখানে আবার এই জিনিসটা নিতে হলে সেখানেও একটা প্রস্তুতির বিষয় আছে। তখন এটা একটা অভিজ্ঞতা, যারা ছিল তারা কিন্তু এখন নাই। এই জিনিসটা কিন্তু একটু গভীরভাবে চিন্তা করার বিষয়। আমি বলবো, ভিসি মহোদয়ের সাথে প্রায় আমরা ইন্টারাকশন করি, এই বিষয়ে কথা বলি। সুতরাং এটা যদি সরাতেই হয় তাহলে এক্সিস্টিং যে রিসোর্সটা হয়েছে, যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা যেন নষ্ট না হয়, সেটা দেখার বিষয় আছে। আমরা সেটাই দেখার এবং বোঝার চেষ্টা করছি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আসলে যে গেলেই যে ভালো হয়ে যাবে এটাও আমার মনে হয় সহজে এখন বলা মুশকিল। তার কারণ এটাও একটা পরীক্ষার বিষয়, এটাও একটা সময়ের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের ভিতরে 2500 বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোথাও কোনো অবস্থান নেই। 2500-এর ভিতরে দেশ আছে ধরেন 200টা, কিন্তু 2500 বিশ্ববিদ্যালয়ের কোনো নাম নেই। ইসরায়েল একটা ছোট্ট দেশ, তাদের 4-4টা বিশ্ববিদ্যালয় কিন্তু আছে প্রথম দিকে। তো সেটা, এগুলো চিন্তার বিষয়। আরেকটা হচ্ছে যে এডুকেশন কিন্তু এখন হায়ার এডুকেশন বেশিরভাগ লোককে নিয়ে যেতে হবে। অনেকেই বলে যে না, বেশি দরকার নেই। আমি এই কয়েকদিন আগে কোরিয়াতে গেছিলাম, আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম শিক্ষামন্ত্রীর কাছে যে আপনাদের কত পার্সেন্ট ছেলে মেয়ে, 100টা বাচ্চা জন্মলে কতজন বিশ্ববিদ্যালয়ে যায়, হায়ার এডুকেশনে যায়, বিশ্ববিদ্যালয় ঠিক না। তো তারা আমাকে বললেন, আমি অনেকটা অবাক হয়েছি, বলছে 2007 সাল পর্যন্ত 70 থেকে 80 জন যেত, এখন 60 জন যায়। শুনে আমি আবার প্রশ্ন করেছি, আমার একটু সন্দেহ হচ্ছিল যে এটা কি সঠিক কি না। কিন্তু ইউরোপিয়ান পলিসিও, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের পলিসি কিন্তু 50%কে হায়ার এডুকেশন নিয়ে যাও। সুতরাং পৃথিবী এক সময় এক জায়গায় ছিল, চেঙ্গিস খান 8 মেয়ের 1 মেয়ে লিখতে পড়তে পারতো, 7 জন পারতো না, তারা শাসন করেছে। কিন্তু এখন কিন্তু সময়টা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। এখন কিন্তু এইভাবে চিন্তা করলে হবে না, আমাদের অনেককেই উচ্চশিক্ষায় নিয়ে যেতে হবে। তো আমার আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে আসলে এডুকেশনটা শুধু হলেই হবে না, এটাকে এডুকেশনটাকে আমরা কিভাবে প্রসপারিটিতে টার্ন করতে পারি শিক্ষাকে, সেটা দেখা কিন্তু একটা বড় বিষয়। অনেক সময় কোয়ালিটির কথাই বলা হয়, কোয়ালিটিও কিন্তু আপেক্ষিক ব্যাপার। কোন এলাকার কোয়ালিটি, স্কিলের কোয়ালিটি, ইন্টারপার্সোনাল স্কিলের কোয়ালিটি না এমপ্লয়াবিলিটি কোয়ালিটি, এখানে আসলে কিভাবে প্রসপারিটিকে ট্রান্সফর্ম করতে পারি। আমার দুজন শিক্ষক এখানে আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আছেন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত দিবেন, সেহেতু উনি সিদ্ধান্ত দেওয়ার আগে আপনারা এই বিষয়ে আসলে স্পষ্ট মত দিতে চাচ্ছেন না। এইটা কি ঠিক যে মানে আপনারা অপেক্ষা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সব বিষয়ে? দেখুন, আমি যেটা বলতে পারি, আমি একটু খোলাখুলি কথা বলা পছন্দ করি এবং আমি আজকেও খোলাখুলি বলতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে স্টেট পার্সোনাল স্টাফ হিসাবে 8 বছর কাজ করেছি। 2 বছর হিসাবে ওনার ওখানে আমি ডাইরেক্টর হিসেবে কাজ করেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে ছিল। 3.5 বছর ওনার এলাকায় আমি উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলাম। কিন্তু আমি যতদূর জানি যে উনি রিজিড নন, কোনো বিষয় ওনাকে বললে কিন্তু আমি দেখেছি যে উনি চিন্তা করেন এবং উনি যে এটা করবেন, করতেই হবে এরকম কিছু আমি কখনোই দেখিনি। ওনাকে বললে উনি বোঝেন, ওনাকে তথ্য দিলে, তখন ইনফর্ম ডিসিশনটা হচ্ছে বড় কথা। কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি জনাব নজরুল ইসলাম খান, কিন্তু এখানে ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, আপনি শিক্ষা সচিব আছেন। আপনারা যদি স্পষ্টভাবে এখনো নিশ্চিত না হন যে আসলে এটি করলে ভালো হবে না এটি করলে খারাপ হবে, তাহলে তো একটা
যারা ছাত্রছাত্রী আছেন আমরা কথা বলবো, আমাদের সাথে একজন শিক্ষার্থী আছেন, একজন অভিভাবক আছেন, আমরা একটা বিরতি নিয়ে তাদের সাথে কথা বলবো, আমরা আসলে কোথায় থাকবো সেটিও তো আমাদের আপনার অবজারভেশন বোধহয় কমপ্লিটলি কারেক্টলি রিফ্লেক্টেড হচ্ছে না। আমরা যে কথাগুলো বলেছি এখানে কেউই বলিনি যে না এটা ঠিক হবে, যে না এটা ঠিক হবে, চলে আসাটা ঠিক হবে, এটা কিন্তু কেউ বলিনি। আমরা বলেছি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকাটাই বাঞ্ছনীয়। সেইটা এমনই বোধহয় না না সেইটা আমার মনে হয় না যে ঠিক এত স্পষ্ট করে কেউ বলেছে। আমি স্পষ্ট আমার ধারণা দেখুন এটা তো ভবিষ্যৎবাণীর বিষয়, আগামীতে কি হবে। ফিরলাম আজকের বাংলাদেশে। এখন আমরা কথা বলছি খুলনা সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী আবু তাহের প্রিন্সের সাথে। জনাব আবু তাহের প্রিন্স, আপনি মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, এখন 2015 সাল। আপনাদের সেশন হিসেবে কোন সাল আপনার লিখেন? সেশন জট ছাড়া আর কোনো সমস্যা আপনারা আছেন কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে থাকার কারণে? আপনি মনে করছেন কিনা যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে গেলে আপনার শিক্ষার মান উন্নয়নে কোনো রকম কোনো কাজ করবে? জনাব আবু তাহের প্রিন্স, খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। জি, আমি প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি 2008-09 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে আমাকে সম্মান শেষ করতে যে সময়টা লেগেছে সেটা হচ্ছে 6 বছর। আর আমি রেজাল্ট পাওয়ার পরে যেটা হচ্ছে আমি মাস্টার্সে ভর্তি হতে এখনও সবেমাত্র আবেদন করেছি। তবে আমি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আছেন, জনাব শিক্ষা সচিব আছেন এবং সাবেক একজন উপাচার্য স্যার আছেন। আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি যে আপনি যে কোশ্চেনটি করেছেন সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেওয়া হয় সেটা ভালো হবে কিনা। তবে আমি মনে করি যে এটাকে বিকেন্দ্রীকরণ করা উচিত, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নিলে সেটা ভালো হবে না। কারণ আমরা যদি দেখি যে 1992 সালের আগে আমাদের মাননীয় উপাচার্য স্যার বলেছেন সে 1992 সালের আগে যখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় হয়নি, পাবলিক বিশ্ববিদ্যালয় আওতায় ছিল, তখন আমাদের সেশন জট ছিল। আর এই সেশন জটের কারণে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে সহ আমাদের যে চাকরির ক্ষেত্রে যে 30 বছরের বয়স সীমা সেটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। হয়তো আমরা 28 বছর সেশন জটের কথাটা বলছেন জনাব আবু তাহের প্রিন্স। আবু তাহের প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমি বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী এবং জনাব রহিমা সুলতানা কাজল আপা, আপনার কাছে জানতে চাইবো যে ব্রিটিশ ভারতে বরিশাল সরকারি বিএম কলেজ একসময় দক্ষিণ বাংলার সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, কেউ কেউ এটাকে দক্ষিণ বাংলার অক্সফোর্ডও বলে থাকতেন। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানটির মান কিরকম বলে আপনি মনে করেন? তা আপনার সেই সন্তানের অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু বলেন যে শিক্ষার মানের কি অবস্থা এবং তার জন্য আপনি মূল্যায়ন করেন? রহিমা সুলতানা কাজল। আসসালামু আলাইকুম। আমিও কিন্তু এই সরকারি বিএম কলেজের একজন ছাত্রী ছিলাম এবং আমার সন্তান দয় এখন এই কলেজেরই ছাত্র এবং ছাত্রী আছে। তো আমাদের আমলে যে শিক্ষার মান ছিল, আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছি, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি হওয়ার পরে এখানে যে সেশন জট আছে সেটা খুব কঠিন অবস্থা। পাশাপাশি এখানে আমরা এখন যে জিনিসটা আমরা পড়াশোনার সময় দেখেছি, আমরা সারাক্ষণ সচেষ্ট থাকতাম কখন পড়াশোনা করব কি করব, কিন্তু এখন ছেলে মেয়েদের দেখি আসলে পড়াশোনার প্রতি তাদের অত একটা নজর নাই। 9টা 10টা প্রশ্ন পড়ে তারা পাশ করে যায়। কিন্তু আপনারা যেটা কথাটা বলছিলেন, ছাড়া বলছিলেন যে উচ্চ শিক্ষার কথা, কিন্তু আসলে এখানে উচ্চ শিক্ষা বলবো না, আমি বলবো উচ্চ সার্টিফিকেটের কথা। এখানে সবাই সার্টিফিকেটটা পাচ্ছে, কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা আসলে সত্যি চিন্তিত। ধন্যবাদ রহিমা সুলতানা কাজল, ধন্যবাদ আবু তাহের প্রিন্স। আমি অধ্যাপক এস এম ফায়েজ আপনার কাছে আবার ফিরে আসি। আপনি বিরতির সময় বলছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় কাছে যদি সরকারি কলেজগুলি নিয়ে আসা হয়, আপনি বিরতির সময় বলছিলেন সেক্ষেত্রে কিছু কিছু সমস্যার উদ্ভব ঘটতে পারে বলে আপনি মনে করছেন, সেগুলি যদি আমাদেরকে একটু বলেন। আমি আরেকটা বিষয় বলেছিলাম যে সচিব মহোদয়ের বক্তব্যে এসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা কোথায়। আমি যদি তালিকাটা মানদণ্ডের দিক দিয়ে বিবেচনা করি যে 2000 তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করছে কিনা, এটা দেখা হয় কেন এইভাবে যে তালিকা করা হয়, সেটা দুটো জিনিস বিবেচনায় আনা হয়। একটা হচ্ছে সেলফ সাস্টেইনিং কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই উপার্জন করছে কিনা তার চাহিদা মেটাবার জন্য, সেদিক দিয়ে আমরা 0 পয়েন্টে। আমরা তো নিজেরা ফান্ড জেনারেট করতে পারছি না, আমরা ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য গভর্নমেন্ট। আরেকটা হচ্ছে আমাদের গবেষণার মানটা কীরকম, গবেষণার যে ফান্ড দরকার, প্রচুর এক্সপেন্ডিচার প্রয়োজন, এটা কিন্তু সরকার দিতে পারছে না আমাদেরকে। কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান সম্মান যেটা বলেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা পাশ করছে, পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই
যেখানে তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না বা স্কলারশিপ পাওয়ার সুযোগ পাচ্ছে না। এটার সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে আরো অনেক অনেক ইম্পর্টেন্ট সেক্টরস ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখছে। ফর দ্যাট ম্যাটার ইউনাইটেড নেশনস, আমি যখন উপাচার্য ছিলাম 2006 কি 7 সালের দিকে ইউএন সেক্রেটারি জেনারেলস অফিস থেকে একটা চিঠি আসলো যে উই আর ইনভাইটিং ইউ অ্যাজ ওয়ান অফ দ্য লিডিং 25 ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাকে ইনভাইট করছে অ্যাজ ওয়ান অফ দ্য 25 লিডিং ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য সেক্রেটারি জেনারেলস অফিস। Where lies that recognition? এই রিকগনিশনটা কোথায় গেল? সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ ঢাকা ইউনিভার্সিটি, এটাকে অন্য তারিখে যদি সত্যি হয়ে থাকে হাউ উড ইউ লুক ইনটু ইট? ইউনাইটেড নেশনস সেকেন্ড জেনারেল ইজ ইনভাইটিং 2000 বিদেশিরা যখন চিঠি লেখে স্যার তখন তারা ভদ্রভাবেই লেখে, আমাদেরকে অনেক কিছু বলে বিশেষায়িত করে। সেটা আপনারা বলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার একটা বিষয় হচ্ছে ইকুইটি, ইনক্লুসিভনেস। 2 জন 4 জন 10 জন 1000 হলে হবে না। ইকুইটি এন্ড ইনক্লুসিভনেস আমরা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একদিন আলাদা কথা বলতে পারবো। ইউনিভার্সিটি এটার যে রিকগনিশন ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যারা দেখতে চান তারা আমার মনে হয় ভুল পদক্ষেপ নিচ্ছেন। নাম্বার 1। নাম্বার 2, যেটা আপনি বলছিলেন যে রেডি কিনা বিশ্ববিদ্যালয়, আমরা প্রস্তুত কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিছু কলেজ আবার আমাদের কাছে আসবে। ফার্স্ট অফ অল সরকারি এবং বেসরকারি এটা আলাদা করাটা কোনো মতেই সমীচীন না। বিশ্বে কোথাও কিন্তু এভাবে আলাদা করে দেখা হচ্ছে না। এখন বলছে যে আমরা একসাথে দেখব যে ডিবেটটা বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ, দ্যাট ডিবেট মাস্ট গো। শিক্ষার মান যথেষ্ট পরিমাণে উন্নত করার জন্য এই ডিবেটটা চলে যেতে হবে, একসাথে বিবেচনা করতে হবে। আরেকটা হচ্ছে কিছু কলেজ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে তাহলে কি হবে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এত বিশাল ছিল না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 84টা ডিপার্টমেন্ট, 13টা ফ্যাকাল্টি, 10টা ইনস্টিটিউট, 88টা কনস্টিটিউয়েন্ট কলেজ, সবকিছু মিলে আমরা অনেক সময় হিমশিম খেতে হয় আমাদেরকে। এবং গবেষণার মান বজায় রাখতে গেলে যে ফান্ডের দরকার, এই ফান্ডে অলরেডি আমরা হিমশিম। তার মানে হচ্ছে যে কলেজগুলো আসছে, ওদেরও কিন্তু শিক্ষার মান আমাদেরকে দেখতে হবে, ওদের গবেষণার বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এটা দেখার মতো অবস্থায় আমরা আছি বলে আমি মনে করি না। তারপরে ফর দ্যাট ম্যাটার যে বিএম কলেজ থেকে যিনি কথা বললেন, বিএম কলেজ অত্যন্ত ডিগনিফাইড একটা কলেজ। এই কলেজ কোথায় যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আসবে না বরিশাল কলেজ ইউনিভার্সিটির সাথে যাবে? এখন যেহেতু বরিশাল ইউনিভার্সিটি একটা হয়েছে, এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। দেখবেন সবগুলো কলেজকে নিয়ে কথা উঠবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না আমার যে লোকাল ইউনিভার্সিটি সেখানে আমি যাব। প্রফেসর হারুন রশিদ, একটা বড় কথা আসে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিকেন্দ্রীকরণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সব খাতা, নম্বরপত্র তৈরি করে যাবতীয় কার্যক্রম কি এখনো গাজীপুর কেন্দ্রীয় ক্যাম্পাসেই পরিচালিত হয়? মানে যেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং প্রিন্স নামে যে ছাত্র, সেও যে কথাটা বলেছে আমি মনোযোগ সহকারে শুনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন বিকেন্দ্রীকরণ। আসলে সে সঠিকভাবেই বলেছে। আমি দায়িত্বভার গ্রহণ করার পরে আমার উপলব্ধি দুটো হয়েছে। একটা হলো যে গতানুগতিক পদ্ধতিতে গাজীপুরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করা সম্ভব না, সেরঞ্জট কোনোদিনই এখান থেকে মুক্তি লাভ সম্ভব না। তাহলে কি করতে হবে? দুটো কাজ। একটা হলো বিকেন্দ্রীকরণ, আর একটা হলো তথ্য প্রযুক্তির ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালন পদ্ধতি অ্যাবসলিউটলি আইটি বেসড করতে হবে। এই দুটো বিষয়কে সামনে রেখে আমরা কিন্তু স্যার ইউজিসি কমিটি কিন্তু একটা রিপোর্টে এই কথা বলেছিল, কিন্তু সর্বশেষ রিপোর্টে কিন্তু আবার সেখানে আমি আসবো। আমরা কি করেছি? 6টি ডিভিশনাল হেডকোয়ার্টার্সে আমরা 6টি আঞ্চলিক কেন্দ্র করেছি। এবং আপনি যেটা বলেছেন যে সেই আঞ্চলিক কেন্দ্রগুলোর মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র ওই আঞ্চলিক কেন্দ্রর মাধ্যমে শশা অঞ্চলের যে কলেজগুলো সেখানে ডিস্ট্রিবিউট হয়। দে ডোন্ট নিড টু কাম টু গাজীপুর ক্যাম্পাস, রাইট? বহু কর্মকাণ্ড আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। এখন সময় যেহেতু কম, এই জন্য সব বলা যাবে না। তবে এক কথাই যদি বলি যে পরীক্ষার সম্মানের জন্য যারা পরীক্ষক তাদেরকে গাজীপুরে আসতে হয় না, সোনালী সেবার মাধ্যমে তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা জমা হয়। শিক্ষার্থীরা তার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ডের জন্য গাজীপুরে আসতে হয় না, তার নিজের বাসায় বসে ঘরে বসে অনলাইনের মধ্যে সেগুলো তারা পেয়ে যায়। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন যেটা বললাম সেগুলো সব
আপনার এই যে রিজিওনাল সেন্টার এগুলোর মাধ্যমে হয়ে যাচ্ছে। বহু কিছু আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। এমনকি 6টি রিজিওনাল সেন্টারে স্থায়ী ক্যাম্পাস করার জন্য ভূমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করে এবং মূল্য নির্ধারণ করে ডিপিবি বানিয়ে ইউজিসির মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। শিক্ষা সচিব মহোদয় আছেন, ওনার হাতে সেটা রয়েছে। অর্থাৎ যাতে স্থায়ী ক্যাম্পাস হয়। 2010 সালের আমাদের যে জাতীয় শিক্ষানীতি তার একটি কপি আমার কাছে আছে, পেজ 67। সেখানে যদি আপনি পড়েন 1 এবং 2 দুইটা প্রভিশন আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং সেখানে স্পষ্টভাবে বলা আছে যে একটার পরিচালন পদ্ধতি বিকেন্দ্রীকরণ করতে হবে, রাইট? এখন আপনার এবং আমার মনে কর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই পলিসি নিয়েই আমরা অগ্রসর হচ্ছি যে গাজীপুর ক্যাম্পাসে বসে নয়, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং ডিসেন্ট্রালাইজেশন ইজ দি সলিউশন। এখন আসি আপনার সেকেন্ড যে কোশ্চেনটা রেজ করেছেন, ইউজিসি রিপোর্ট। গতকাল আপনার এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে প্রোগ্রামটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে, সেটা আমি মনোযোগ সহকারে সকলের বক্তব্য শুনেছি। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যে কথা বললেন, আই এম ভেরি সরি টু সে দিস ইজ নট বেসড অন ফ্যাক্ট। আদৌ কোনো তথ্য নির্ভর না। কি উনি বলেছেন 2 থেকে 4 বছর সেরঞ্জাম আছে। ভার্চুয়ালি আমার কাছে সব কিন্তু তথ্য রয়ে গেছে। আমাদের সেরঞ্জাম অন এভারেজ আছে 1 বছর 3 মাস, এর বেশি কোথাও সেরঞ্জাম নেই। সব পরীক্ষাগুলো চলছে এবং আমি কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারি। 1 2 নম্বর হলো যে ইউজিসির যে রিপোর্ট, আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকটা দুর্ভাগ্য এই জন্য যে আমরা রাত দিন এত পরিশ্রম করছি, কিন্তু সবসময় দেখবেন বিগত দিনের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ইমপ্রেশন, যে ধারণা, সেই ধারণা পরিষদ বক্তব্যগুলো চলে আসে। যেমন একটি প্লিজ, ইউজিসির রিপোর্টটা পরিণত হয়েছে যে তথ্য উপত্যের উপর ভিত্তি করে, সেটা কোন সালে জানেন আপনি? উনি কালকের অধ্যাপকও বলে গেলেন ইউজিসির 14 সালের রিপোর্টে বলা আছে, কিন্তু ওই রিপোর্টটার যে তথ্যের উপর নির্ভর করতে সেটা কোন সালে? 2009 সালের। প্রফেসর এ কে আজাদ চৌধুরী সাহেব যখন ইউজিসির চেয়ারম্যান, তখন এটা প্রকাশিত হয়। আমি তাকে বলেছিলাম যে 2009 সালের তথ্যের উপর ভিত্তি করে 2014 সালে আপনারা ছাপিয়েছেন, ইট ডাজ নট রিফ্লেক্ট। আমার মনে হয় যে প্রফেসর হারুন রশিদ আপনি পয়েন্ট একদম, আমরা একটি বিরতি নিয়ে ফিরে এসে আমাদের সাথে শিক্ষা সচিব আছেন, তার কাছ থেকে এই বিষয়ে শুনবো, ইউজিসি রিপোর্টে নিয়ে বিশেষ করে। আরেকটি বিষয়, গতকাল একটি আলোচনা আসছিল, আমাদের দর্শকরাও বলছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলি নানাভাবে অবহেলিত। একটি তারা বলছেন যে অনেকগুলি সরকারি কলেজেই সমান সংখ্যক বা সুষম শিক্ষকের সংখ্যা নেই। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এবং তারা বলছেন যে 4টি অথরিটি এখানে আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, পিএসসি আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আছে এবং স্বয়ং জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। তো কলেজগুলির এর ক্ষেত্রে আপনারা এটি কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে এসেছি, ফিরে এলাম। আজকের বাংলাদেশে বিরতির আগে আমাদের মাননীয় উপাচার্য বলছিলেন অনেকগুলো কথা, যে 2009 সালের ডেটার উপর ভিত্তি করে 2014 সালে কেন ইউজিসি রিপোর্ট দেওয়া হলো, এটি নিয়ে শিক্ষা সচিব আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অন্যদিকে আরো একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের ইয়ারা বলছেন যে শিক্ষক সংখ্যা তুলনামূলকভাবে কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম। আমাদের একজন দর্শক রিমন, উনি অবশ্য বলছেন যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি 2012 অনার্স ফাইনাল পাস করলাম, 2015-তে তাহলে ভিসি স্যারের ডাটাটা কোথায় মিলল, সেটিও নিশ্চয়ই ভিসি স্যার পরে আবার বলবেন। আমি একটু শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ইউজিসির ডাটা এবং শিক্ষক সংখ্যা। আচ্ছা, একটা হচ্ছে একটা রিপোর্ট তো প্রণয়ন হয়েছে, আগে কন্টিনিউয়াস চেঞ্জ হয়, একটা টাইমের বিষয় আছে, সময়ের সাথে তো অনেক কিছুই পরিবর্তিত হয় সেটা। আর একটা যেটা বলছেন যে শিক্ষকের একটা সমস্যা আছে, সবাই ঢাকায় আসতে চান। এবং আপনারা জানেন মনে হয়, আমি এখানে জয়েন করার পরে 1,500 শিক্ষককে ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। তখন এখানে 4 রকম জিনিস ছিল, একটা হচ্ছে ইনসিটু, একটা হচ্ছে ওএসডি করে অ্যাটাচ করা, তারপরে হচ্ছে আর একটা হচ্ছে যে এখানে অতিরিক্ত শিক্ষক হিসেবে কিছু রাখা। তো এইটা হচ্ছে বহু অসংখ্য, আমার দিনের আমার মনে হয় 40% সময় আমাকে ব্যয় করতে হয় এইসব তদবির ঠেকানোর পিছনে বা তদবির শোনার পিছনে। এবং সবাই চায়, অনেকেই এসে বলেন যে আজকে আমি প্রথম একা আসলাম, আর জীবনে কখনো আসবো না, একটাই মাত্র তদবির করেছি, আমার এটা করে দিতে হবে। সবাই ঢাকায় থাকতে চান। সুতরাং মফস্বল শহরগুলোতে, দূরের কলেজগুলোতে কেউই থাকতে চান না, সেটা একটা অসুবিধা ডেফিনেটলি আছে। সেটা একটা কাজ করে সেটা কিছুটা হলেও মিটিগেট করা সম্ভব, আমরা অন্যভাবে চেষ্টা করি। সেটা হচ্ছে যদি ওই কলেজ বেসড পথ সৃষ্টি করা যায়, ওই কলেজেই থাকতে হবে তাকে, যখন রিক্রুট হবে ওখান থেকে বাইরে যেতে পারবে না। কিন্তু যেহেতু বিশেষ এডুকেশন ক্যাডার, তখন তারা আন্দোলন করবে অন্য ক্যাডারের সমান
অন্যদের বদলি হয় অন্য জায়গায়, অ্যাডমিন ক্যাডারের লোকের বদলি হয়, আমাদের কেন হবে না? এটা অনেক রকম কথা আছে, বাংলাদেশে অনেক কিছু করাও কিন্তু কঠিন আছে, একটা কালচার যেহেতু হয়ে গেছে তাদের বদলির, এটা একটা সমস্যা আছে। তবে বড় আকারে শিক্ষক সংকট আমি দেখি না, কিন্তু সরকারি কলেজগুলোতে কতজন ছাত্র আছে সেটার পরে দেখতে হবে, তারপরে নির্ভর করলে দেখা যায় আমাদের যে অ্যাভারেজ যে সিস্টেম সেখানে বড় ধরনের সংকট নেই। দ্বিতীয় আরেকটা বিষয়, শিক্ষক স্টুডেন্ট রেশিও ভালো হলেই লেখাপড়া ভালো হবে এটা ঠিক না। তার উদাহরণ আমি বলি, আমাদের এখানে টিচার স্টুডেন্ট রেশিও সবচেয়ে ভালো হচ্ছে মাদ্রাসায় 20:1 বেশিরভাগ ক্ষেত্রে, 20-22 জনে একজন, কিন্তু মাদ্রাসা শিক্ষা কি মান খুবই ভালো। আমাদের এখানে হিল ট্র্যাক্টে স্কুলগুলোতে কিছু বছর আগেও পর্যন্ত প্রাইমারি অন্য জায়গার থেকে টিচার স্টুডেন্ট রেশিও ভেরি ফেভারেবল ছিল, এবং পার্টিকুলারলি আরবান এলাকাগুলোতে সেখানে কি মান কি ঢাকার বা অন্য জায়গার মানের চেয়ে ডবল 3 গুণ, কিন্তু আমাদের শহর অঞ্চলে কিন্তু টিচার স্টুডেন্ট রেশিও কিন্তু অ্যাডভার্স, সেখানে শিক্ষক বরং আরও কম, কিন্তু দেখা যায় যে এখানে ভালো করে। সুতরাং শুধু একটা ফ্যাক্টর দিয়ে দেখলে হবে না। কিন্তু আপনি তো একটা পরিসংখ্যান মানে যেটাকে স্ট্যাটিস্টিক্যাল জার্গন বলে ওরকম একটা দিলেন, এটিতে কি আসলে খুব মানে অবস্থা স্ট্যাটিস্টিক্যাল জার্গন না, আপনি আমাকে কারণ হচ্ছে যে কারণ আপনি মাদ্রাসা শিক্ষার কথা বললেন বা হিলে যে বাচ্চাদের কথা বললেন, সেখানে তো আমরা যারা প্রোডাক্ট হিসেবে যাদেরকে পাচ্ছি তারাই তো পিছিয়ে পড়া। কিন্তু আমাকে বা যে কাউকে একটা কথা বলতে হলে তার পরিসংখ্যানের ভিত্তিতেই বলতে হবে, ঠিক আছে, আন্দাজে নিজের অভিজ্ঞতা দিয়ে বললে হবে না। এর একটা যেমন কেউ হয়তো বিড়ি খায়, সিগারেট খায়, স্মোকিং করে, কিন্তু দেখা যায় 90 বছর বেঁচে গেছে, তার মানে এই না যে সিগারেট খেলেও 90 বছর বাঁচে। সেটা ঠিকই আছে, কিন্তু আপনি যদি ওটাতে একটু বলতেন যে স্যার একটা প্রশ্ন করে বলছেন, আপনি যদি ওই 2009 সালের যে ডাটা সেই ডাটা ব্যবহার করে 2014 সালে প্রকাশ করা হয়েছে, ইউজিসি যে রিপোর্ট প্রকাশ করেছে সেটার ভিত্তিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, যেটি স্যার বলছেন, আমাদের একজন দর্শক অবশ্য বলছেন। এই জন্য তো আরেকটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের বলে কনফিডেন্স লিমিট, সুতরাং তারও অ্যানালিসিস করার ব্যবস্থা আছে। তো স্যার একটা প্রশ্ন করবেন বলছিলেন শিক্ষা সচিব, একটা ওয়েলকাম। উনি বললেন যে ছাত্র শিক্ষক রেশিও, দিস ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু এটা না, আমি বলেছি কি নট এ সিঙ্গেল ফ্যাক্টর, নট এ সিঙ্গেল ফ্যাক্টর, দেন ইটস ওকে, ইয়েস देयर আর আদার ফ্যাক্টরস, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে ফ্যাক্টরের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণ করা হয়, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, উই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট। নাম্বার 2, আমি যখন বলছিলাম যে ইউএন সেক্রেটারি জেনারেলস অফিস থেকে বলা হচ্ছে যে উই আর ইনভাইটিং ইউ ইজ ওয়ান অফ দ্য 25 লিডিং ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, তখন আপনি বললেন যে এরকম চিঠি তারা দেয়। এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে যদি ইউএন সেক্রেটারি জেনারেলস অফিস থেকে ইনভাইট করা হয় তাহলে কি বলবে এরকম চিঠি দেন? আমি বলছি ভদ্রভাবে দেয় না, আমি বলি না, আপনি বলি, তখন কি ইউএন সেক্রেটারি জেনারেলস অফিস থেকে বলবে উই আর ইনভাইটিং দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার as one of the as the finance minister of one of the 25 richest countries in the world? না, তা হয়তো বলবে না। আমরা one of the promising country, one of the fast growing country, গত 10 বছরে যারা সবচেয়ে ভালো এমডিজি বলে যে one of the poorest country। তবে আমরা এটা বিরতি নেই, আমার মনে হয় যে প্রফেসর হারুন রশিদের অনেক কিছু আবার একটু বলার আছে, সেই বিষয়গুলি আমরা একটু শুনতে চাই। আমাদের দর্শকরা প্রচুর মতামত পাঠাচ্ছেন, আমরা একটা বিরতি নিয়ে আসছি স্যার আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্যার, আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তিনি একজন ছাত্র, আরো অনেক দর্শক স্যার প্রশ্ন করেছেন, একজন নাইম, তিনিও বলছেন যে আসলে ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট হতে দেরি হচ্ছে, সেশন শুরু করতে দেরি হচ্ছে, সেগুলি কি স্যার? আমি আপনাকে এই কথাটা বলি এভাবে, 1-2-3 সময় যেহেতু কম, 2009 সালে পরিণত যে ইউজিসি রিপোর্ট মানে তথ্যের উপর, it does not reflect the real situation of national university. এখন তো আসতেছি আমি, ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 থেকে অনওয়ার্ড এ সি অফ ডিফারেন্স। আপনি এবং তথ্যভিত্তিক যদি যান দেখবেন যে 2013 ন্যাশনাল ইউনিভার্সিটি আর এখনকার ন্যাশনাল ইউনিভার্সিটি আকাশ পাতাল পার্থক্য। 1, 2 নম্বর যেটা হলো রেজাল্ট প্রকাশে যে বিলম্ব যেটা বলেছেন, আমরা 4th ইয়ার অনার্সের 1,30,000 ছেলেমেয়ের ফাইনাল যে পরীক্ষা সেটা আমরা 2 মাস 2 দিনের মধ্যে দিয়েছি, এবং ইট ইজ রেকর্ড। এবং আমরা ঘোষণা করেছি কোনো পরীক্ষার ফলাফল প্রকাশে সর্বোচ্চ 3 মাসের বেশি আমরা নেব না, এবং সেটা কিন্তু পাবলিক আমাদের কমিটমেন্ট, কাজে এটা কিন্তু অন্য কোনো হাইড অ্যান্ড সিক করার কোনো স্কোপ নাই। থার্ড যেটা হলো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2013 থেকে যারা ভর্তি হয়েছে একদিনের জন্য সেরন জট আছে, কেউ যদি দেখাতে পারে আই থ্রো দি চ্যালেঞ্জ। কিন্তু এর আগে সেরন জট ছিল, এটা তো আমি অকটভাবে দায়িত্ব নিয়ে স্বীকার করেছি, এবং সেই সেরন জট থেকে শিক্ষার্থীকে রিলিফ দেওয়ার জন্য আমরা যে একটা একাডেমিক প্রোগ্রাম ঘোষণা করেছি, আমার হাতেও একটা এর কপি আছে, সে অনুযায়ী 2018 সালের
মধ্যভাগে ন্যাশনাল ইউনিভার্সিটি হবে অ্যাবসলুটলি সেরঞ্জনমুক্ত, অর্থাৎ যারা সেরঞ্জনের মধ্যে অলরেডি ছিলেন আমরা আসার আগে, যেমন ফোর্থ ইয়ার অনার্স, এটা তো আমরা আসার আগে সেরঞ্জন নিয়ে অগ্রসর হচ্ছে। ফাইনাল ইয়ার যেটা আপনি বললেন মাস্টার্স, 2018 পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন আর পুরাতন কাদের জন্য আর সেরঞ্জন থাকবে না। থার্ড হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে থেকে 1.5-2 বছরের মধ্যে অ্যাবসলুটলি এটা একটা আইটি বেসড ইউনিভার্সিটি হবে, অ্যান্ড দ্যাট উইল বি দি ফার্স্ট আইটি বেসড ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। অর্থাৎ আমরা মনে করি তথ্য প্রযুক্তি নির্ভর একটি ইউনিভার্সিটি হিসাবে গড়ে না তুললে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা সম্ভব না। সেখানে আর দুইটা কথা বলে আমি শেষ করি, যেহেতু সময় কম। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক নেতিবাচক কথা বলা হয়ে থাকে, কিন্তু আপনি বলেন 2013 সালের 27শে ডিসেম্বর সারা দেশে যখন জাতীয় নির্বাচন কেন্দ্র করে হরতাল, অবরোধ ইত্যাদি, তখন আমি 5 লক্ষ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশের 500 সেন্টারে যে নিলাম, এর উপর কি একটা লাইন, একটা এডিটোরিয়াল হয়েছে? কিন্তু এই কাজটা তো করেছি। তারপর আমি আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ ছেলেমেয়ের আমরা পরীক্ষা নেই, প্রত্যেকটা পরীক্ষায় 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ। কোনদিন একটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলতে হবে? প্রশ্নপত্র ফাঁসের কথা বলা হয়েছে আর কি না, আছে কিনা বলেন? নাই। প্রশ্নপত্র ফাঁসের কথা বলা, তারপর যেটা আমি আসি শিক্ষার মান বলা হয়েছে না, শিক্ষার মান নাই। আমি বললাম তো, বলা হলে তো হবে না, তো এটা তো প্রুভ করতে হবে। শিক্ষার মান নিয়ে যে কথা যদি বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটি আমাদের আলমা ম্যাটার, আমাদের 3 জনারই উই আর প্রাউড অফ ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আমি যে কথা বলেছিলাম যে শিক্ষার মান আপেক্ষিক, এই অর্থে যে ঢাকা ইউনিভার্সিটি ইজ দি বেস্ট ইউনিভার্সিটি ইন দি কান্ট্রি, নো ডিনাইং, ইন দি রিজিয়ন ওয়ান অফ দি বেস্ট। কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটি আগে নেপাল, থাইল্যান্ড, তারপর যদি মালয়েশিয়া, তারপর যদি বিদেশ থেকে যে ছাত্র আসতো, ইন্টারন্যাশনাল হলে থাকতো, সেই ইন্টারন্যাশনাল হলে কারা থাকে? ব্যাচেলর টিচার্সরা থাকে। ফরেন স্টুডেন্ট কয়জন আছে? কাজে আমরা তো উই ফিল কনসার্ন অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি। এখন আমার যেটা বক্তব্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফর দ্যাট ম্যাটার অন্য বিশ্ববিদ্যালয় যারা আছেন, তারা যদি ঢালাউভাবে বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান একবারে তলে চলে গেছে, তাহলে আমার প্রশ্ন এই আমাকে এই কথা বলার সুযোগ দিন প্লিজ, যে লক্ষ লক্ষ গ্রাজুয়েট যারা আমরা প্রডিউস করি, তারা যদি আজকে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে মিডিয়া সহ যদি অ্যাবজার্ভ না হয়ে থাকে, তাহলে তাদের তো রাস্তায় ডেমনস্ট্রেট করার কথা কি করছে, তাহলে তারা যাচ্ছে কোথায়? আমরা একটু শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষা সচিবের কাছে মানে অনেকগুলি এসএমএস আছে, সেগুলি আমি 2-1টা পড়তে চাই। সাথী উনি বলছেন অনার্স 3rd ইয়ার ইংলিশ, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে স্যার ক্লাস নেন না, 4 জনের স্যারের মধ্যে 2 জন থাকেন না, 5 মিনিট ক্লাস নিয়ে বলেন যে আজ যাও। জুই রংপুর উনি বলছেন আমি 2012 সালে 4th ইয়ার পরীক্ষার্থী, যদিও সেশন জটে পড়েছি, তারপরও ভিসি স্যারের কাছে জানতে চাই আমরা এক্সাম কবে হবে। আরেকজন এরকম বলছেন যে গত মানে ফাইনাল ইয়ারের রেজাল্ট যদি 18 দিনের মধ্যে দিতে পারলে, এটা তৈবুর রহমান, সব ইয়ারের ফাইনাল রেজাল্টগুলি দ্রুত দেওয়া সম্ভব না কেন? শাহিদুর রহমান উনি শেরপুর গভর্নমেন্ট কলেজের অনার্সের টিচারের খুব প্রবলেম, সো কয়েকজন টিচার খুব দরকার এভাবে দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা 1 মিনিট, একটা গুরুত্বপূর্ণ কথা, 2টা বড় চ্যালেঞ্জ যেটা আলোচনায় আসেনি, সেটা হচ্ছে আমি মনে করি গুণগত মানের বাড়াতে হলে একটা বড় জিনিস যে ক্লাসে শুধু হলেই হবে না, শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। কিন্তু আমার কাছে যে তথ্য, আমি যে অভিজ্ঞতা থেকে যেটা দেখি, ক্লাসে ছেলেরা উপস্থিত থাকে না প্রায় জায়গায়। এই যে থাকে না, এটা নিয়ে গবেষণা করা দরকার। কেন থাকছে না? তারা হয়তো এই পড়ানোর মানটা ভালো হচ্ছে না, সেই জন্যই থাকছে না, কিংবা তারা নেট থেকে, ইউটিউব থেকে পড়ছেন, সেটা বেশি আরো গ্রহণযোগ্য, সেই জন্যই থাকে না। এটা একটা বড় বিষয়। বিজ্ঞানের ছাত্রদের প্রায় 40% ক্লাসে আসে না, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে 100% থাকে। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয়, আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় বা টার্সিয়ারি এডুকেশনে আসতে চায়। এদের জন্য কিন্তু চিন্তা করা দরকার। আমি মনে করি যে শুধু ডিসেন্ট্রালাইজ না, এখানে ভার্চুয়াল সাইডে যাওয়া দরকার। ভার্চুয়াল সাইডে গিয়ে আরও অনেককে অ্যাকোমোডেট করার সুযোগ সৃষ্টি করা দরকার। অথবা হাইব্রিড মোডে গেলে তারা ক্লাসেও শিখবে, আবার নিজে নিজেই কিছু শিখতে পারবে, তাহলে টিচিং লার্নিংটা আরও ভালো হবে। থার্ড একটা যেটা বলছেন, যেখানে বলছে শিক্ষকরা অনেকে মনোযোগ হয় না, এটা এরকম হয়তো ঘটনা আছে, সেখানে প্রিন্সিপাল আছেন, ওনারা অ্যাকশনে যেতে পারেন, কিংবা আমাদেরকে বললে আমরা অবশ্যই নেব, কিন্তু প্রাথমিকভাবে প্রিন্সিপালদের এই কাজটা করতে হবে। আমাদের পক্ষে তো মন্ত্রণালয় থেকে এটা জানা সম্ভব না যে কে কোথায় কি করছে, এটা হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটতে পারে, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা সব সময় ঘটে থাকে। রাইট, একটা পার্সেন্টেজ। আমি প্রফেসর এস এম ফায়েজের কাছে জানতে চাইব, আমরা একদম শেষ 30 সেকেন্ডে যেটি মানে অন্য ধরনের শিক্ষার কথা যেটি বললেন, যেটি হাইব্রিড শিক্ষা, কোনোটার নাম এবং কোনোটা, ওই শিক্ষাগুলির ক্ষেত্রে মানে আপনি কি মনে করেন এটি বাংলাদেশে চালু করা কবে নাগাদ সম্ভব হবে, বা আপনি কি মনে করছেন? এটার ব্যাপারে আমি স্পষ্টভাবে কিছু বলতে চাচ্ছি না, তবে অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে কোয়ালিটি এডুকেশনের কথা যে বলছেন, বিভিন্ন সমস্যার কথা যে বলা হচ্ছে, পরীক্ষা দেরি হচ্ছে, রেজাল্ট হতে দেরি হচ্ছে, সেশন চ্যাট হচ্ছে, ক্লাস হচ্ছে না,
এগুলো তো কনসার্ন ইউনিভার্সিটি অবশ্যই এগুলো বিবেচনা করে ওভারকাম করতে পারে, সেই রকমের ক্যাপাবিলিটি অবশ্যই আমাদের ইউনিভার্সিটিগুলোতে আছে। একটা ব্যাপারে একটু কথা বলবো, প্লিজ ডোন্ট মাইন্ড। যে কথাটা প্রফেসর হারুন রশিদ বললেন যে একসময় মালয়েশিয়া থেকে ছেলেমেয়েরা আসতো, ইন্টারন্যাশনাল হলে থাকতো। মালয়েশিয়া কোথায় এগিয়ে গেছে দেখতে হবে। আমি যখন অ্যাবারডিনে পিএইচডি করি তখন কিন্তু স্কুলে পড়তে আসতো মালয়েশিয়ান ছেলেরা, এখন ইউরোপ থেকে আমেরিকা থেকে কিন্তু মালয়েশিয়াতে পড়তে যাচ্ছে, বিকজ সেম কোয়ালিটি বাট চিপার। ওরা অনেক এগিয়ে গেছে বলে, মানে এই না যে আমরা ডেটোরেট করেছি। আমাদেরকে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে জনাব নজরুল ইসলাম খান, প্রফেসর হারুন রশিদ, প্রফেসর এস এম ফায়েজ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।